গল্পের নাম তোমাতেই মুগ্ধ আমি, লেখিকা সামিয়া, পর্ব ৪২। অন্যদিকে মেরিন তাড়াতাড়ি বাড়ি এসে কারো সাথে কোনো কথা না বলে উপরে চলে যায়। এইটা দেখে সালমা ইসলাম আর হুমায়রা ইসলাম অনেক অবাক হলেন। পরক্ষণেই ভাবলেন মেয়ে হয়তো ক্লান্ত, তাই ঘরে চলে গেছে। মেরিন ঘরে এসে দরজা চাপিয়ে বিছানায় এলোমেলো ভাবে শুয়ে পড়ল আর কান্না শুরু করলো। তখনই মোমো আসে মেরিনের কাছে, আর মেরিনের মুখে শুধু আদর দিচ্ছিল। তখনই মেরিন উঠে মোমোকে কোলে নিয়ে বলতে লাগলো, মেরিন, জানিস মোমো, যার জন্য আমি এতগুলো বছর অপেক্ষা করেছি তাকে আমি আজ পেয়েছি ঠিকই, কিন্তু আমার কষ্ট শুধু একটাই। উনি জানতেন আগে থেকেই যে আমি তার মেয়ে, কিন্তু জেনে শুনে আমার কষ্ট দিয়েছে। আমি এখন বুঝতে পারছি কেন সে সবসময় আমায় তার নজরে রাখতেন, কিন্তু এতদিন আমায় কষ্ট দিয়েছে না, তাই আমিও ওনার সাথে কোনো কথা বলবো না। খুব খারাপ উনি, আমায় অনেক কষ্ট দিয়েছে এতদিন। এই বলে আবারও ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল মেহেরি। অন্যদিকে রায়হান তার বন্ধুদের সাথে দেখা করতে আসলো। রায়হানের মুখ থেকে সবটা এতক্ষণ শুনল সাকিন আর তানভীর। কিছুক্ষণ চুপ থেকে তানভীর বলল, তানভীর, কিরে রায়হান, আমি তো কিছু বুঝতে পারছি না। মেহেরি তখনই রায়হান চোখ রাঙিয়ে তাকাতে তানভীর করল, তানভীর, আরে ভাই, ভুলে বলে ফেলছি, তো এইভাবে তাকাইস না। বলছিলাম ভাবি তোকে চিনতে পেরেও কেন তোকে এড়িয়ে চলছে। সাফিন, আমারও একই কথা। ভাবিজি জানার পর তো আরো খুশি হওয়ার কথা, তাই না? রায়হান, আমি জানলে তো তোদের কাছে এসে বসে থাকতাম না আর। তানভীর, আহা, রাগ করছিস কেন? কোনো একটা উপায় নিশ্চয়ই বের হবে, তাই না? রায়হান, তো সেই উপায় নিতেই তো আমি আসছি, তাই না? তোরা উল্টো পাল্টা প্রশ্ন করছিস আজব। সাফিন, আরে বন্ধু, একটু তো ধৈর্য ধর, ভাবতে তো দিবি নাকি? রায়হান, ভাব তাড়াতাড়ি। তারপরেই সাফিন কিছুক্ষণ ভেবে বলল, সাফিন, আচ্ছা তুই একটা কাজ করিস, ভাবিজি তো কলেজে যাওয়ার জন্য বের হবে নিশ্চয়, তাই না? তখন ভাবিজিকে জিজ্ঞেস করে নিবি। রায়হান, ১ সপ্তাহ যাবৎ কলেজ বন্ধ, কিভাবে কি হবে? সাফিন, তাও ঠিক আছে, এই ১ সপ্তাহ একটু ধৈর্য ধরে থাক না হয়। রায়হান, আমি পারবো না এতদিন ওয়েট করতে। তানভীর, আচ্ছা তাইলে একটা কাজ কর, ভাবিকে কল দে। রায়হান, এইটা ভালো আইডিয়া, ওয়েট, এখনই দিচ্ছি। এই বলে রায়হান মেরিনের নাম্বারে কল দেয়। মেরিন ফোনটা হাতে নিয়ে দেখলো রায়হানের নাম্বার থেকে কল আসছে, তাই মেরিন কল ধরো না, ওইভাবেই রেখে দেয়। তারপর রায়হান পরপর অনেকবার কল দেয়, কিন্তু রিসিভ করে না মেরিন। এরপর রায়হান জেদ করে ফোনটা আছাড় মারতে যাবে, তখনই সাফিন বলল, সাফিন, আরে কি হয়েছে, ফোন ভাঙছিস কেন? রায়হান, তো কি করব, ও আমার ফোনটা রিসিভ করেছে না। তানভীর, আচ্ছা তো হাইপার নিচ্ছিস কেন ভাই? তোর আরেকটা সিম আছে না? ওইটার নাম্বার ভাবির কাছে তো নাই, তাই না? রায়হান, না। তানভীর, তাহলে ওই নাম্বার থেকে একটা কল দে, দেখ ধরে কিনা। রায়হান, আচ্ছা। এই বলেই রায়হানের আরেকটা সিম থেকে মেরিনকে কল দিল। তখনই মেরিন দেখলো একটা অপরিচিত নাম্বার থেকে কল আসছে। ২-৩ বার দেওয়ার পর মেরিন ভাবলো দেখি কে কল করেছে। এই বলে কল রিসিভ করে বলল, মেরিন, হ্যালো, কে? রায়হান, মেয়েও কল কাটবা না বলে দিচ্ছি, যদি কল কাটো তো তাহলে কিন্তু আমি তোমাদের বাড়িতে চলে আসবো। মেরিন, কি জন্য কল দিয়েছেন আমায়? রায়হান, তুমি জানো খুব ভালো করে কিসের জন্য আমি কল দিয়েছি। মেরিন, না, আমি জানি না। রায়হান, মেয়েও আমার রাগ উঠেও না বলে দিচ্ছি, আমাকে কিছু না বললে আমি কি করে বুঝবো যে তোমার কি হয়েছে? মেরিন, বললাম তো কিছু হয়নি, আপনার মেজাজ আমায় দেখাবেন না, বুঝলেন, আর আমায় কল দিবেন না। রায়হান কিছু বলবে তার আগে মেরিন ঠাস করে কল কেটে দিল। রায়হানের রাগ ক্রমশ বেড়ে যাচ্ছে মেরিনের কাণ্ডে। তানভীর, ভাই একটু শান্ত হ তুই। রায়হান, শুধু ওকে আমি সামনে পাই, তারপর আমাকে ইগনোর করা বুঝাবো ভালো করে। এই বলে রায়হান রাগে সেখান থেকে চলে যায়। অন্যদিকে মেরিন বিছানায় বসে বলল, মেরিন, আমাকে আপনি কষ্ট দিবেন আর আমি আপনার এমনি এমনি ছেড়ে দিব নাকি? আমিও দেখব আপনি কি কি করতে পারেন। এই বলে মেরিন শুয়ে পড়ল। পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসবে।